শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের মামলায় ৩৯ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ। ভারতে ১২০০ টন ইলিশ রপ্তানির সিদ্ধান্ত। আমার বাড়ি ধ্বংস করে যদি দেশে শান্তি আসে আমি রাজি, কাদের সিদ্দিকী। শার্শায় বিএনপির প্রচার মিছিল, লিফলেট বিতরণ। মংলায় সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে চলছে হরতাল। কাঠমান্ডুর পরিস্থিতি পর্যবেক্ষণে বাফুফে ম্যাচ বাতিল। নেপালে বিক্ষোভে পুলিশের গুলি, সংঘর্ষে নিহত বেড়ে ১৯। দর্শক, আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি এস.এম. আরিফ। শুনছিলেন প্রধান শিরোনাম। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে চলা মামলায় ৩৯ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। আজ ৩ জনের সাক্ষ্য গ্রহণ শেষে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এই মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আগামীকাল দিন ধার্য করেছেন। এর আগে এই মামলায় ৩৫ জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষে রাজ সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। ট্রাইব্যুনালে এই মামলায় প্রসিকিউশন পক্ষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম ও গাজী এস.এইচ. তামিম শুনানি করেন। সেই সঙ্গে অপর প্রসিকিউটররা শুনানিতে উপস্থিত ছিলেন। এই মামলায় পলাতক শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে ছিলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন, আর রাজ্য সাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের পক্ষে ছিলেন আইনজীবী জাহিদ বিন আমজাদ। এই মামলাটি ছাড়াও শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে আরও 2টি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় আওয়ামী লীগের 15.5 বছরের শাসনামলে গুম খুনের ঘটনায় তাকে আসামি করা হয়েছে। অন্য মামলাটি হয়েছে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের ঘটনায়। আসন্ন দুর্গাপুজো উপলক্ষে ভারতে ১,২০০ মেট্রিক টন ইলিশ মাছ শর্ত সাপেক্ষে রপ্তানির নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি 2 শাখার উপসচিব এস.এইচ.এম. মাকফিরুল হাসান আব্বাসী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতি বছরের মতো চলতি বছরও দুর্গাপুজো উপলক্ষে ১,২০০ মেট্রিক টন ইলিশ ভারতের শর্ত সাপেক্ষে রপ্তানির জন্য সরকার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে। আগ্রহী রপ্তানিকারকদের আগামী ১১ সেপ্টেম্বর বিকেল ৫টার মধ্যে অফিস চলাকালীন সময়ের মধ্যে হার্ড কপিতে আবেদন করতে হবে। আবেদনের সঙ্গে সংশ্লিষ্ট রপ্তানিকারক প্রতিষ্ঠানের হালনাগাদ ট্রেড লাইসেন্স, ইআরসি, আয়কর সার্টিফিকেট, ভ্যাট সার্টিফিকেট, বিক্রয় চুক্তিপত্র, মৎস্য অধিদপ্তরের লাইসেন্স সহ সংশ্লিষ্ট দলিল দাখিল করতে হবে। প্রতি কেজি ইলিশের ন্যূনতম রপ্তানি মূল্য $12.5 নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে যারা আহ্বান ছাড়াই আবেদন করেছেন তাদেরকেও নতুনভাবে আবেদন দাখিল করতে হবে বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরুত্তম বলেছেন, আমার বাড়ি ধ্বংস করে যদি দেশে শান্তি হয় আমি তাতেই রাজি। এখন আমার বয়স ৮০ বছর, আমি চলে যেতে পারলেও খুশি হব। সোমবার বিকেলে পূর্ব ঘোষিত কাদেরিয়া বাহিনীর মুক্তিযোদ্ধাদের জরুরি সমাবেশ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন। কাদের সিদ্দিকী বলেন, শেখ হাসিনার পতন মানে মুক্তিযুদ্ধের পতন নয়, বঙ্গবন্ধুর পতন নয় এবং স্বাধীনতারও পতন নয়। কিন্তু এই বিষয়টি অনেকে বুঝতে চাইছেন না। তিনি অভিযোগ করে বলেন, যারা 24-এ বিজয়ী হয়েছেন তারা যদি ব্যর্থ হন, ভবিষ্যতে যদি কেউ স্বৈরাচার হয়ে ওঠে, সাধারণ মানুষ তখন আর রুখে দাঁড়াবে না, এটাই আমার ভয়। টাঙ্গাইলের বাসাইলে 144 ধারা জারি প্রসঙ্গে তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের মিটিংয়ে বাধা দেওয়া হচ্ছে, অথচ এই দেশ মুক্তিযোদ্ধারাই পয়দা করেছেন। সরকারের উচিত ছিল দেশে সুন্দর স্মৃতি ফিরিয়ে আনা ও আইনের শাসন প্রতিষ্ঠা করা। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। যশোর সদর উপজেলা যুবদলের উদ্যোগে সোমবার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। সভায় বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা সরকারের সমালোচনা করে সংগঠনকে আরও গতিশীল করার উপর গুরুত্ব আরোপ করেন।
পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে সোমবার যশোরের নামেজ সর্দার মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের সভাপতি মুন্সি নাজমুল হোসেন এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন। আলোচনা সভায় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাদর্শ ও শিক্ষাকে অনুসরণের উপর গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে যশোরের শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহিরের নেতৃত্বে প্রচার মিছিল ও লিফলেট বিতরণ করা হয়েছে। আমাদের শার্শা বাগাছড়া প্রতিনিধি নাজিম উদ্দিন জনি জানান, সোমবার বিকেলে উপজেলার নাভারণ বিএনপির পার্টি অফিস থেকে একটি প্রচার মিছিল বের হয়ে সাতক্ষীরা মোড়ে গিয়ে শেষ হয়। পরে ওই এলাকায় ৩১ দফার গুরুত্ব তুলে ধরে নানা পেশার মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়। এ সময় অতিথিরা বলেন, বিভিন্ন দাবি জনগণের মাঝে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই লিফলেট বিতরণ করা হচ্ছে। স্বৈরাচারী শাসন ব্যবস্থার মধ্য দিয়ে পতিত স্বৈরাচার দেশের প্রতিটি প্রতিষ্ঠান যেভাবে ধ্বংস করেছে তা থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে হবে। এই জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা জনগণের কাছে পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর। সকালে শুরু হওয়া সর্বদলীয় হরতালে অচল হয়ে পড়েছে মোংলা শহর ও বন্দর এলাকা। দোকানপাট, অফিস আদালত, ব্যাংক সহ সব ধরনের জনসেবা কার্যক্রম বন্ধ রয়েছে। মোংলা প্রতিনিধি এম ফিরোজ জানান, বন্দরের স্বাভাবিক পণ্য ওঠানামা ও পরিবহন বন্ধ থাকায় স্থবিরতা দেখা দিয়েছে দেশের দ্বিতীয় গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দরে। জরুরি সেবা চালু থাকলেও শহরের রাস্তাঘাট ছিল প্রায় ফাঁকা, কোথাও এখনও পর্যন্ত অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে হয়রানি ও নির্যাতনের শিকার হয়ে লন্ডনে অবস্থান করছিলেন মোড়েলগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল মজিদ জব্বার। তিনি দীর্ঘ ২.৫ বছর পর দেশের মাটিতে ফিরে আসায় দলের তৃণমূল নেতাকর্মীদের মাঝে ফিরে এসেছে প্রাণ চঞ্চলতা। কর্মী বান্ধব এই নেতার আগমন উপলক্ষে মোড়ে মোড়ে ছিল উপচে পড়া ভিড়। প্রতিনিধি গণেশ পাল জানান, রোববার সন্ধ্যায় বাগেরহাটের গোয়ালমাঠ থেকে তাকে দলীয় নেতাকর্মীরা দীর্ঘ ১২ কিলোমিটার মোটর শোভাযাত্রা সহকারে আব্দুল মজিদ জব্বারকে বরণ করা হয়। এ সময় গোয়ালমাঠ, সাইনবোর্ড, দৈবজ্ঞহাটি, আমতলা বাজার, কলিকাবাড়ি বাজার সহ বিভিন্ন স্থানে পৃথক পৃথক সংবর্ধনা দেওয়া হয়। এবার খেলার সংবাদ। বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে জানিয়েছে, নেপালের রাজধানী কাঠমান্ডুর সাম্প্রতিক পরিস্থিতি তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। নিরাপত্তাজনিত উদ্যোগের মধ্যে দলের অবস্থান ও নিরাপত্তা নিশ্চিত করতে সংস্থাটি একাধিক পক্ষের সঙ্গে সমন্বয় করছে এবং মঙ্গলবারের দ্বিতীয় ম্যাচটি বাতিল ঘোষণা করা হয়েছে। সোমবার কাঠমান্ডুর পরিস্থিতি পর্যবেক্ষণে বাফুফে ফেসবুকে এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। বাফুফে জানায়, দলের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে এবং এ দলের বিষয়ে অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন, স্থানীয় কর্তৃপক্ষ এবং কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। বাফুফে ফেসবুক পোস্টে লেখেন, আমাদের সকল সমর্থক ও ফুটবল পরিবারকে আশ্বস্ত করতে চাই যে দল নিরাপদে রয়েছে এবং বর্তমানে টিম হোটেলেই সুরক্ষিত অবস্থানে আছে। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা, তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে। নেপালের রাজধানী কাঠমান্ডু সহ বিভিন্ন শহরে জেনজিদের বিক্ষোভে পুলিশ গুলি চালিয়েছে। দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। সোমবার এই ঘটনা ঘটে। খবর দ্য কাঠমান্ডু পোস্টের। এদিন রাজধানী সহ পোখরা, বুটুয়াল, ভৈরববাহ, ভরতপুর, ইতাহারি ও দমক সহ বিভিন্ন শহরে তরুণরা দুর্নীতি এবং সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের সিদ্ধান্তের বিরুদ্ধে রাস্তায় নামেন। কাঠমান্ডুর নিউ বানেশ্বর এলাকা থেকে বিক্ষোভ ধীরে ধীরে ছড়িয়ে পড়তে থাকে। এক পর্যায়ে তরুণ বিক্ষোভকারীরা পার্লামেন্ট ভবনে ঢুকে পড়ার চেষ্টা করেন। পুলিশ তাদের ঠেকাতে বল প্রয়োগ করে। পরে স্থানীয় সময় বিকেল 3:30টার দিকে কারফিউ জারি করে কর্তৃপক্ষ। হাসপাতালের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী শুধুমাত্র কাঠমান্ডুর বিভিন্ন হাসপাতালে কমপক্ষে 17 জন মারা গেছেন। এর মধ্যে জাতীয় ট্রমা সেন্টারে 8 জন, এভারেস্ট হাসপাতালে 3 জন, সিভিল হাসপাতালে 3 জন, কাঠমান্ডু মেডিকেল কলেজে 2 জন এবং ত্রিভুবন টিচিং হাসপাতালে 1 জনের মৃত্যু হয়েছে। সুনসারির ইতাহারিতে বিক্ষোভের সময় গুলিতে আহত 2 জনও মারা গেলে দেশব্যাপী নিহতের সংখ্যা দাঁড়ায় 19। দেশের বিভিন্ন হাসপাতালে কমপক্ষে 347 জন আহত বিক্ষোভকারী চিকিৎসাধীন।
এই ছিল আজকের রাতের আয়োজন। এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সেই সাথে করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলুন, সতর্ক হন ডেঙ্গু প্রতিরোধেও। শুভরাত্রি।